আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এর নিয়মিত পরিবেশনা ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে। আমি তারিকুল ইসলাম মাসুম। আপনারা জানেন এই অনুষ্ঠান থেকে আমরা সংবাদপত্রে প্রকাশিত শিরোনামগুলো আগে পড়ি এবং তা নিয়ে আলোচনা করি। আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ শফিউল ইসলাম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আলোচনার জন্য। আলোচনায় যাওয়ার আগে আমরা দেখে নেই পত্রিকাগুলো আজকের প্রধান শিরোনামগুলো। দৈনিক ইত্তেফাক, উঠে যাচ্ছে সরকার নির্ধারিত জমির মূল্য প্রথা, অর্থমন্ত্রী বলেছেন অর্থ পাচার রোধে এই ব্যবস্থা, রাজনীতিতে ভোটের হাওয়া, প্রস্তুতি নিয়ে মাঠে সব দল। মোস্ট ওয়ান্টেড জঙ্গি রেজওয়ান বিমানবন্দর দিয়ে দেশে, 18 সংস্থাকে ফাঁকি দিল কিভাবে। বাংলাদেশ প্রতিদিন, তৃণমূলে শান্তি নেই দুই দলে, এমপি নেতায় দ্বন্দ্বে হিমশিম আওয়ামী লীগে, দায়সারা জেলা সফরে নতুন দ্বন্দ্ব বিএনপিতে, মুখ খুলেছে সেই সাফাত সাদমান, বডিগার্ড চালককে খুঁজছে পুলিশ, বনানীতে 2 ছাত্রী ধর্ষণ। মানব জমিন, রেইনট্রি হোটেলে অভিযান, পার্টি ইয়াবা, নারী লাগামহীন জীবন ওদের। সকালের খবর, রাজশাহীতে 5 জঙ্গির লাশ কোয়ান্টামের মাধ্যমে দাফন, 2.5 দশক ধরে জঙ্গি বিস্তার, বদলেছে সমর্থনের ভিত্তি। যায় দিন, নির্বাচনী প্রশাসন সাজানো শুরু, সাইবার হামলায় ক্ষতি হয়নি বাংলাদেশের, সাইবার হামলা যুক্তরাষ্ট্রের অস্ত্রে, আজ বিশ্ব মা দিবস। আমাদের সময় ভয়াবহ সাইবার হামলা, কম্পিউটার দখলে নিয়ে চাওয়া হচ্ছে মুক্তিপণ, খুলছে রহস্যের জট, বনানীতে 2 ছাত্রী ধর্ষণ, আজ বিশ্ব মা দিবস। আলোকিত বাংলাদেশ, দীর্ঘসূত্রতায় ধর্ষণ মামলার বিচার, দুদকের নামে প্রতারণা, ব্যবস্থা নিচ্ছে দুদক। আমাদের অর্থনীতি, আজকালের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত বন্ধ হলে বাল্য বিবাহ রোধ সহ অনেক জনহিতকর কাজ সম্ভব নয়। ভোরের কাগজ, বিএনপির রূপকল্প নিয়ে প্রশ্ন সংশয়, সংসদ নির্বাচনে ইভিএম চায় আওয়ামী লীগ, রেইনট্রি উদ্বোধনের 13 দিন আগে রুম ভাড়া নিয়ে ধর্ষণ, রিমান্ডে ঘটনার বর্ণনা দিলেন সাফাত। দৈনিক সংগ্রাম, ব্যাংক কোম্পানি আইন পরিবর্তনে দুর্নীতি লুটপাট বৃদ্ধির আশঙ্কা। দ্য ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, কাস্টমস এগেন্স্ট deploying BGB at checkpoints. Home Ministry writes to Customs asking it to allow BGB personnel to checkpoints. Awami League grace up to next general election. Hasina said to place parties declaration paper May 20. The Daily Sun, judicial magistrate may run mobile court. Instant trial system may be scrapped. International Mother's Day today. The Our Times, next budget figure to be TK 4 lakh crore, say Mohit. NEC to set clear TK 1,53,331 crore ADP for next fiscal year. Sunday. এই ছিল আমাদের হাতে থাকা পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই বনানীতে 2 ছাত্রী ধর্ষণের ঘটনা এসছে, রিমান্ডের তথ্য দিয়েছে সাফাত। এছাড়া একজন জঙ্গি মোস্ট ওয়ান্টেড জঙ্গি বাংলাদেশে ঢুকে পড়েছে এয়ারপোর্ট দিয়ে। এছাড়া রাজশাহীতে জঙ্গিদের যে অভিযান হয়েছিল পরশু, সেখানে 5 জঙ্গি নিহত হয়েছে, তাদের দাফন হয়েছে, লাশ নেয়নি তার পরিবারের সদস্যরা। আর নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছে দলগুলো এবং নির্বাচনী একটা পরিবেশ বিরাজ করছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে। এই নিয়েই আমরা আলোচনা শুরু করি। শুরুতে আমরা বনানী ইস্যুটা নিয়ে আলোচনা করতে পারি। জি, বনানীর ইস্যুটা এখন বলতে গেলে এটি শুধু আর দেশের মধ্যে না, আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশেই কিন্তু এখন এটা আলোচনার একটা বড় বিষয়ে পরিণত হয়েছে। তো যে বিষয়টা, এটা তো অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা, ধর্ষণের মতো এরকম একটি জঘন্য ঘটনা রাজধানীতে, এবং একটি খ্যাতি বলতে গেলে এটি অত্যন্ত একটা বিলাসবহুল হোটেলে, আর অনেকটা বলা যায় যে এটা অনেকটা ঘটা করে যেমন ঘটনাটা ঘটানো হয়েছে। তো এখানে স্বাভাবিকভাবে অনেকগুলো প্রশ্ন আসে, যেমন ধরেন যে এত বড় একটা হোটেল এবং সেই হোটেলে আবার সেটি উদ্বোধন হওয়ার আগেই
সেখানে এই ঘটনাটা ঘটছে, তাহলে এখানে হোটেল কর্তৃপক্ষের ভূমিকাটা কি ছিল, এই বিষয়গুলো কিন্তু আসতে পারে। আরেকটা ব্যাপার যে এখানে ধরেন অনেক গেস্ট ছিল, অনেক মেহমান ছিল, তো মেহমান ছিল একই সাথে হোটেলের লোকজন ছিল, তো তাহলে এই বিষয়টা কিন্তু আর খুব অতটা লুকো ছাপার মধ্যে বিষয়টা হয়নি। তাহলে এই হোটেলের সঙ্গে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, এরকম অভিযোগে যারা অভিযুক্ত, তাদের সাথে কি কোনো আলাপ আলোচনা ছিল কিনা আগে থেকে, তাদের সাথে কি কোনো সমঝোতা ছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু এখন আলোচনায় আসবে স্বাভাবিকভাবে। আবার একই সাথে এই বিষয়টি মিডিয়াতেও যেভাবে আসছে, মিডিয়া এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি জানেন, সেটাও আবার কিন্তু হচ্ছে কি যে যারা ক্রিমিনাল, যারা ক্রাইম করেছে, তার তো নিশ্চিত তাদের পানিশমেন্ট হওয়াই উচিত এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু একই সাথে কিন্তু তাদের একটা বড় ব্যাপার হচ্ছে যে তাদের আত্মীয় স্বজন, তাদের পরিবার পরিজন কিংবা তাদের বন্ধু বান্ধব যারা আছেন, তারা কিন্তু সবাই এর সাথে জড়িত না, অপরাধী না। কাজেই মিডিয়া রিপোর্ট এমন ভাবে হওয়া উচিত না যেন সেটা ট্রায়ালে পরিণত হয়। কারণ এই একটা রিপোর্টের সাথে কিন্তু শুধু যে যারা অভিযুক্ত তারা না, বা যারা অভিযোগ করেছেন তাদেরও কিন্তু একটা সম্মানের ব্যাপার আছে। এরকম ব্যাপকভাবে যদি বিষয়টা নিয়ে এক অর্থে যদি বলি যে নাড়াচাড়া যদি করা হয়, তাহলে কিন্তু যারা অভিযোগ করেছেন, এই অভিযোগকারীদের তাদেরও কিন্তু একটা সামাজিক পরিচিতি আস্তে আস্তে ছড়িয়ে যাবে। তাহলে হবে কি, এতে কিন্তু তাদের সম্মান যেরকম ভাবে সমাজে হানি হবে, সেরকম ভাবে কিন্তু যারা অভিযুক্ত তাদেরই কিন্তু আত্মীয় স্বজন যারা আছেন তাদেরও কিন্তু একটা সামাজিক পরিচিতির ব্যাপার আছে। কারণ যারা ক্রাইম করেছে, যারা এই ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে, তাদের বিচারের ব্যাপারে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিমত নেই। কিন্তু সেটার পদ্ধতি, সেটার মেথোডোলজি যদি আমি ইংরেজিতে শব্দটি বলি, তো এই পদ্ধতিটা কি হবে সেটা আমাদের চিন্তা করতে হবে। অবশ্যই আদালত নির্ধারণ করার আগেই আপনি তো এটা নিজে জানেন যে আদালত মানে কি, যে ট্রায়াল স্টেজে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু অনেকগুলো পদ্ধতি হয় একটা বিচারের। কারণ এটা প্রাথমিকভাবে রিপোর্ট, যেমন যখন একটা মামলা হয়, মামলা হওয়ার পরে তখন থানা থেকে কি করা হয়, একটা প্রাথমিকভাবে তদন্তি করে, তারপরে তারা একটা প্রাথমিক তথ্য বিবরণী, একটা তদন্তের রিপোর্ট দাখিল করেন, এইভাবে কিন্তু চার্জশিট দেওয়া হয়, তারপরে কিন্তু আদালতের ট্রায়াল স্টেজে যায় মামলাটা। তো কাজেই ট্রায়াল স্টেজে আবার একটা মিডিয়া এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সামাজিক গণমাধ্যম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কাজে সবাই যদি আবার বিচারকের ভূমিকায় চলে যায়, তাহলে কিন্তু পুরো বিষয়টা নিয়ে আবার যেন জটিলতা তৈরি না যাওয়ার প্রশ্নই ওঠে না। কারণ গণমাধ্যমের দায়িত্ব, অবশ্যই গণমাধ্যমের দায়িত্বই পালন করবে, সেটি আমরা প্রত্যাশা করি। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে এক করে না ফেলি। না, আপনি ঠিকই বলেছেন। কিন্তু আমার এটা অবজারভেশন যে কিছু কিছু মিডিয়া রোল প্লে করছে, এটা ভালো। মিডিয়া না যা বললে হয়তো এত তাড়াতাড়ি অ্যাকশনও হতো না। মিডিয়াতে রিপোর্ট হচ্ছে বিধায় কিন্তু এর একটা, আপনি দেখতে পাচ্ছেন একটা ভিজিবল ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আবার দায়িত্ব পালনের নামে খুব বেশি কিছু করে ফেলাটাও আবার মিডিয়ার দায়িত্ব না। সেটা তো কখনোই, হ্যাঁ, যেন অতিরঞ্জিতটা না হয়। অনেক সময় আমরা করি কি যে একটু বেশি করতে যাই, সেটাই যেন না হয়। ঠিক আছে। আর একটা বিষয় হলো একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গি রেজওয়ান বিমানবন্দর দিয়ে বাংলাদেশ, জি, এটা আজকে অনেক মিডিয়াতেই খবরটা এসছে যে দেখেন, এটা জঙ্গি দমনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অনেক ভালো ভূমিকা পালন করছে। এটা সত্যিকার অর্থেই বলা যায়। যারা অনেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য নিজেদের জীবনও উৎসর্গ করেছেন, এবং এখানে অনেক ইন্টেলিজেন্ট যারা কাজ করছেন, তাদের আমি মনে করি, যদিও আমি ওটা বুঝি না, কারণ আমি টেকনিক্যাল পার্সন না, আমি পেশায় শিক্ষক এবং গবেষক। তো আমার যেটা মনে হচ্ছে যে এখানে কিন্তু আপনার যে ধরনের ইন্টেলিজেন্ট গুলো কাজ করছে, যেমন র্যাবের ইন্টেলিজেন্স আছে, একই সাথে আপনার এখানে কাউন্টার টেরোরিজম এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিপার্টমেন্টের একটা বড় তাদের কিছু সোর্স আছে, এবং গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছেন, তারা কিন্তু অনেকটাই সফল। কিন্তু এই ঘটনাটা কিভাবে ঘটলো, যে এত নিশ্চিদ্র নিরাপত্তা, এত ব্যাপক অবস্থা, এত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিভাবে ঘটে? কারণ একটি এয়ারপোর্ট কিন্তু চারটেখানি বিষয় না, আপনি জানেন। এখানে নানাভাবে আপনার ছবি স্ক্যান করা হয়, তথ্য রাখা হয় ম্যানুয়ালি, এবং সেটা ইলেকট্রনিক্যালি তথ্য যাচাই বাছাই করেই কিন্তু কাউকে ছবি তোলা হয়, কাউকে যাওয়ার অনুমতি দেওয়া হয়, কিংবা একটি দেশে আসার অনুমতি বা ঢোকার অনুমতি দেওয়া হয়। তাহলে এর মধ্যে কিভাবে ঢুকে পড়ে? আরেকটা বড় ব্যাপারের সাথে যে দেখেন, আপনি কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ওইভাবে অফিসিয়ালি এটাকে ডিক্লেয়ার করেন নাই, তারাও বলছেন তারা ক্ষতি দেখছেন, অথচ এটা কিন্তু মিডিয়াতে এসছে। কাজে এই বিষয়গুলো কিন্তু আমাদের সত্যিকার অর্থেই একটা চিন্তার বিষয়। আর এরই মধ্যে কিন্তু আপনি দেখেন আরেকটা ডাইমেনশন জঙ্গির ক্ষেত্রে, বিশেষ করে জঙ্গি আক্রমণের ক্ষেত্রে একটা নতুন ডাইমেনশন বাংলাদেশে যুক্ত হয়েছে। এর আগে কিন্তু আপনি দেখলেন যে শহরের অভিজাত এলাকায় হতো, রাজধানীতে হলো, রাজধানী অতিক্রম করে এটা জেলা অঞ্চলগুলোতে হলো, জেলা থেকে উপজেলা। এইবার কিন্তু একেবারে প্রত্যন্ত গ্রামে কিন্তু এই ঘটনা ঘটলো, একেবারে ধান ক্ষেতের মধ্যে একটা ঘরে তারা জঙ্গিরা এইভাবে সংগঠিত হচ্ছিল। তাই কাজে এই বিষয়টা কিন্তু অনেক বড় ব্যাপার, বড়ভাবে দেখতে হবে। এটাকে
একপাক্ষিকভাবে বা ছোট অ্যাঙ্গেল থেকে দেখলে হবে না, এটাকে বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। আর জঙ্গিবাদে তো সংশ্লিষ্টতার যে পরিধি, সেটাও তো বিভিন্ন স্তর থেকে জঙ্গিবাদের সাথে জড়িত হচ্ছে। আগে বলা হতো মাদ্রাসার ছাত্ররা তুলনামূলক কম শিক্ষিত লোকজন, কিন্তু এখন তো দেখছি আমরা অনেক উচ্চ শিক্ষিত, মানে যারা লেখাপড়া করছে তারাও কিন্তু এতে আসছেন। আসলে এখানে যেটা দেখা যাচ্ছে আপনার যে কারা আসছে, এটা কিন্তু আমাদের সত্যিকার অর্থে গবেষণার দাবি রাখে যে কারা আসলে জঙ্গি হচ্ছে এবং কেন হচ্ছে। এটা কিন্তু আমরা বিভিন্ন মিডিয়াতে আপনারা যে খবর দেন সেখান থেকে আমরা জানতে পাই, এবং পুলিশের ব্রিফিং থেকে কিছু আমরা জানতে পাই যে যে সমস্ত জঙ্গি ধরা পড়ছেন তারা হয়তো বলছেন, কিন্তু এর আসল কারণগুলো কি এটাকে কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে তারা কি শিখে আসছে, তাদের ব্রেইনে কি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কারা দিচ্ছে, তাদের ব্রেইন কিভাবে ওয়াশ হচ্ছে, এবং তারা কোন ধরনের মেসেজ পাচ্ছে, কোন ধরনের মেসেজ পেয়ে তারা একটা এ ধরনের বিপথগামী হচ্ছে। এই বিষয়গুলোর উপর কিন্তু আমাদেরকে অনেক অনেক স্টাডি করার প্রয়োজন আছে। 100 দেশের সাইবার হামলা হয়েছে একসাথে, স্বাস্থ্য শিক্ষা খাত সহ বিভিন্ন খাত মানে ক্ষতির সম্মুখীন হতে পারে। জি, এটা আপনি ঠিকই বলেছেন। রাইট, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে এটা সত্যি যে আমরা ভাগ্যক্রমে আমরা হয়তো বেঁচে গেছি, কিন্তু আবার এটা কিন্তু আপনার ক্ষতির সম্মুখীন অলরেডি ক্ষতি হয়েও গেছে। আপনি দেখবেন যে পৃথিবীর আমরা বলি যে খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ক্ষমতাধর রাষ্ট্র এবং তথ্য প্রযুক্তিতে এত উন্নত সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে কিন্তু অনেক বেশি অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি তাদের কিছু হাসপাতাল, খুব বড় কিছু হাসপাতালের তথ্যে এবং কম্পিউটারে যে ধরনের তথ্য বা ডেটা তারা মেনটেন করছিল, সেটা কিন্তু এই হ্যাকিং এর ফলে কিন্তু এটা হারিয়ে গেছে, এবং প্রায় কয়েক লক্ষ কম্পিউটার সারা বিশ্বে আপনার এই তাদের তথ্যগুলো মুছে গেছে, কিংবা তারা কম্পিউটার ওপেন করতে পারেনি। তো যারা করছে এরকম একটা কোম্পানির নাম, একটা সিন্ডিকেটের নাম আমরা দেখলাম যে র্যানসাম ওয়্যার। তো এটা কিন্তু একেবারে বলতে গেলে শুধু মানুষকে অস্ত্র ঠেকিয়ে টাকা নেওয়ার চেয়েও এটা ভয়ঙ্কর যে কোনো প্রতিষ্ঠানে, হাসপাতাল পর্যন্ত কিন্তু বাদ যাচ্ছে না এই হ্যাকারদের কবল থেকে। হ্যাকাররা এরা ব্রিলিয়ান্ট, এরা ট্যালেন্ট, আমরা স্বীকার করি। তাদেরকেও কিন্তু মোটিভেশন দেওয়া প্রয়োজন যে তাদের এই ধরনের কার্যক্রমের জন্য সমস্ত মানবতা, সমস্ত প্রতিষ্ঠান বিশ্বের আজকে কিন্তু হুমকিগ্রস্ত। কারণ আপনি যদি হাসপাতালের তথ্য এভাবে চুরি হয়ে যায়, এরকম হতে পারে যে একটি হাসপাতালে আপনার 50 জন বা 100 জন রোগী থাকে যাদের ইমার্জেন্সি ট্রিটমেন্টের প্রয়োজন, তাদের অপারেশনের প্রয়োজন, সেই জায়গায় আপনার একটা তথ্য বিভ্রাট হয়ে গেল, তখন আপনি চিন্তা করেন এটা কি হতে পারে। এটা ভয়াবহ বিপর্যয় হবে। এবং এটা যে বলা হয় যে একটি যদি অস্ত্র ভিত্তিক যুদ্ধ, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে এটা পারমাণবিক অস্ত্রের নিক্ষেপ করলে যে ক্ষতি হবে তার চেয়ে আরো ভয়ঙ্কর এটা, যে এইভাবে পুরো রাষ্ট্রকে, পুরো বিশ্বকে একটা অচল করে দেওয়ার মতো অবস্থা। এটা কোনোভাবে কাম্য না। এদের বিরুদ্ধে সম্মিলিত জাতির অ্যাকশনে যেতে হবে, জাতিসংঘকে পদক্ষেপ নিতে হবে। নির্বাচনী প্রশাসন সাজানো শুরু হয়েছে। 2018 সালের ডিসেম্বরের মধ্যে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। আর রাজনৈতিক দলগুলোর মধ্যেও নির্বাচন কেন্দ্রিক প্রচারণা বা আচরণের বহিঃপ্রকাশ হয়েছে। আবার একটা পত্রিকায় দেখলাম 20 মে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রস্তুত করবেন। হ্যাঁ, এটা একটা ভালো লক্ষণও যে আমরা অন্যান্য নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে কিন্তু এতটা আগে থেকে তোড়জোড় আমরা লক্ষ্য করিনি। এবার কিন্তু আমরা দেখছি যে নির্বাচনের এখনো মোটামুটি প্রায় 1-1.5 বছরের মতো বাকি আছে, তাতেই কিন্তু রাজনৈতিক দলগুলো নানাভাবে কার্যক্রম শুরু করেছেন। এটা একদিকে আমি মনে করবো এটা অনেক ভালো একটা উদ্যোগ বিভিন্ন রাজনৈতিক দলের, এই জন্য যে এই যে জনগণ থেকে যে তাদের বিচ্যুতি, তাদের যে সরে আসা, এটা তাদের অনেকটা দূর হবে। জনগণের তারা মুখোমুখি যাবে, জনগণের সমস্যাগুলো তারা জানতে পারবে। এবং আরেকটা বড় বিষয় হবে আপনার যে তৃণমূল পর্যায়ে যে সমস্ত রাজনৈতিক কর্মীরা আছেন তারা যেন সরাসরি ক্ষমতার একটা অংশ হতে পারেন, অর্থাৎ তৃণমূল থেকেও কিন্তু মূল নেতৃত্বে, কেন্দ্রীয় নেতৃত্বে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। আগামী নির্বাচনে বড় বড় রাজনৈতিক দলগুলোকে এটাই করতে হবে যে হঠাৎ করে টাকা দিয়ে বা কালো টাকার মালিক কিংবা ব্যবসায়িক গ্রুপ কিংবা যারা রাজনীতির সাথে জড়িত ছিলেন না, এই ধরনের যারা পেশাজীবী গ্রুপ আছেন তাদের মধ্য থেকে যে হঠাৎ করে নমিনেশন দেওয়া, এই ধরনের যেন রাতারাতি কেউ যেন নেতা না হন। কারণ রাজনীতি এখানে আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে, অনেক নলেজের প্রয়োজন আছে। আবার ট্রেডিশনাল যে রাজনীতিবিদ, এটাও আবার আমরা চাই না। এই জন্য কি দরকার যে তৃণমূল পর্যায় থেকে আপনার প্রত্যেকটা দলের অভ্যন্তরে গণতন্ত্র নিশ্চিত করতে হবে। এটাকে আমরা ইংরেজিতে বলি ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি, অর্থাৎ প্রত্যেকটা দলের ভেতরে যদি ডেমোক্রেসির চর্চাটা হয় তাহলে আপনি দেখবেন যে অনেক দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি হবে বাংলাদেশে। আচ্ছা, বাজেট 4 লাখ
কোটি টাকার বাজেট আসছে বাংলাদেশে। জি, এটা আসলে বড় ব্যাপার যে আমাদের দেশে এত বড় একটা বাজেট হচ্ছে। এর আগে বাজেটও ছিল। তার মানে কি, যেটা আমরা বুঝতে পারছি যে আমাদের দেশে এগিয়ে যাচ্ছে, যে আমাদের নানা ধরনের খাতে সরকারের বিনিয়োগ বা সরকারের বাজেট বরাদ্দের পরিমাণ বাড়ছে, বেড়েই চলেছে। এটা ভালো যে আমরা এগিয়ে যাচ্ছি। আবার একই সাথে এখানে কিছু বিষয় আছে, যেমন ধরেন গত বছরে আমরা এখন যে বাজেটটা চলছে, চলমান বাজেটের কত % আমরা ব্যয় করতে পেরেছি সব ক্ষেত্রে, এবং সঠিকভাবে ব্যয় হয়েছে কিনা, বা যেই খাতগুলোতে যে পরিমাণ বাজেটের প্রয়োজন সেই পরিমাণ দেওয়া হচ্ছে কিনা, এটাই আমাদের খেয়াল রাখতে হবে। যে 4 লাখ কোটি টাকা আপনি বলছেন, অর্থাৎ এখন আর আমরা তো হাজারে, যখন আমরা দেখেছি একসময় 1000 কোটি টাকায় বাজেট হতো, এখন এটা আর 1000 কোটিতে হচ্ছে না, এটা এখন ট্রিলিয়নে হচ্ছে, অর্থাৎ লাখ কোটি টাকায় হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়, এবং আমরা জাতি হিসেবে এগিয়ে যাচ্ছি, এটা খুবই ভালো ব্যাপার। কিন্তু আমাদের কোন কোন খাতগুলোতে সত্যিকার অর্থে কত বাজেট প্রয়োজন, এটা কিন্তু খাতওয়ারি আমাদের একটা গুরুত্বের তালিকা তৈরি করতে হবে। এই তালিকা অনুযায়ী কিন্তু আমাদের বাজেট দিতে হবে, এবং এই বরাদ্দটা হবে যে যেই খাতগুলো গুরুত্বপূর্ণ, এই খাতগুলোর গুরুত্বটা আমরা বুঝবো কিভাবে। এখনো কিন্তু একটা বড় ব্যাপার আছে যে পিপলস পার্টিসিপেশন, অর্থাৎ জনগণের পার্টিসিপেশনের মাধ্যমে মানুষের নিডস গুলোকে বুঝতে হবে। এটা সেন্ট্রাল থেকে, কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়ার বিষয় না, বরং এটাকে বটম আপ অ্যাপ্রোচ, অর্থাৎ তৃণমূল থেকে বিভিন্ন গোষ্ঠীর অনুযায়ী বাজেট দেওয়ার কথা বলেছে। হ্যাঁ, না, এটা ভালো যদি এটা বাস্তবায়ন করতে পারে। তার মানে কি, যে এটা আপনার আস্তে আস্তে ডিসেন্ট্রালাইজেশনে চলে যাচ্ছে। এটা যদি পুরোটাই ডিসেন্ট্রালাইজেশন হতে পারে, বিকেন্দ্রীকরণ হতে পারে, তাহলে আমি মনে করবো যে আরো ভালো হবে। এটা জাতির জন্য ভালো হবে, আমাদের পুরো জাতীয় অর্থনীতির জন্য এটা একটা বড় সুফল বয়ে আনবে। আচ্ছা, আমরাও আশা করি বাংলাদেশের এই বাজেট বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাক। আর আজকের এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখার জন্য দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আজ বিশ্ব মা দিবস। আমাদের অনুষ্ঠান থেকে বিশ্বের সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।